সুমিকে আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দে, কিন্তু বিয়ের পর বুঝতে পারি ওর ভেতরে বেশ কিছু খারাপ দিক বিদ্যমান। এর মধ্যে সব থেকে প্রধান ছিল সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা। তাছাড়া নিজে তো ঘরের কাজ কিচ্ছু করতোই না, উল্টে বড়দের মতো আমার মাকে এটা ওটা এনে দেওয়ার জন্য হুকুম করত। আমার মা ছিলেন একেবারেই পানির মতো সাদাটে মনের মানুষ, তাই তিনি সুমিকে নিজের বউয়ের চোখে কখনোই দেখেননি, বরং মেয়ের মতো রানীর আসনে বসিয়ে খাওয়াতেন। এসব দেখে আমাদের প্রতিবেশীরাও মাকে নিয়ে হেয় প্রতিপন্নমূলক বক্তব্যের তীর ছুটতেও পিছপা হতো না। কিন্তু আমার মা এতটাই সরল মনের মানুষ ছিলেন যে প্রতিবেশীদের কটু কথা তোয়াক্কা না করে তিনি সুমির সাথে এতটাই অমায়িক আচরণ করতেন যে কখনোই যাতে সুমি কোনো ঝগড়ার ক্লু খুঁজে না পায় তার সর্বোচ্চ প্রচেষ্টা করে যেতেন। কারণ আমার মায়ের ধারণা ছিল যে এক হাতে তালি বাজে না, তাই দুনিয়ায় যত বউ শাশুড়ির ঝগড়া লাগে তাতে বউয়ের যদি দোষ থাকে তবে শাশুড়িরও অল্প স্বল্প দোষ আছেই। আমি মাঝে মধ্যেই আমার মাকে নিয়ে ভাবি যে যদি তার শান্তশিষ্ট কোনো শাশুড়ির প্রতিযোগিতায় দাঁড় করানো হয় তবে নিশ্চিত মনে নোবেলটা তার হাতেই আসবে। সুমির এসব উচ্চ বিলাসী কর্মকাণ্ডের জন্য আমি যে কিছু বলি না তা নয়, কিন্তু মাঝে মাঝে নরম ভাষায় না বুঝলেও ঝাড়িও দিই। কিন্তু ও আমার ঝাড়ি শুনে এমন আচরণ করে তাতে মনে হয় যেন আমার ঝাড়িটা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে ফেলেছে। ওর এমন ব্যবহারের দরুন আমার মনে বেশ জেদ চেপে বসলেও কখনো ওর গায়ে হাত তুলতাম না, কারণ একদিকে যেমন মায়ের রানী ছিল, অপরদিকে ছিল সুমির একরোখা টাইপের ব্যবহার। আমার মার খেয়ে কখন যে কি করে ফেলে তার কোনো ইয়াত্তা নেই। সেদিন আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি আর সুমির বড় ভাই তার স্ত্রী সহ বেড়াতে এসেছিলেন। তখন সুমির ব্যবহার দেখে মনে হচ্ছিল সে যেন রানী থেকে এখন মহারানী হয়ে গিয়েছে, অথচ সুমির ভাবি ঠিকই মেহমানের মতো আচরণ না করে রান্নাঘরে ঢুকে আমার মাকে এটা ওটা এগিয়ে দিচ্ছিল। সুমির ভাবিকে দেখে আমার মনে মনে শুধু একটাই আফসোস হচ্ছিল, ইস আমার বউটা এমন কেন হলো না। আমি তখন সুমির পরিবারের সামনে সুমিকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি জানতাম ওর এই অধঃপতনের পেছনে আমার শাশুড়িই দায়ী। কারণ প্রতিবারই যখন সুমিকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যেতাম তখন আমার শাশুড়ি আমার স্ত্রীকে শিখিয়ে দিতেন, সব কাজ শাশুড়িকে দিয়ে করাবি, এই নিয়ে বেশি তিরিং বিরিং করলে জামাইকে বলবি আলাদা বাসা নিতে। এসব শুনে দেখবি তোর শাশুড়ি এমনিতেই সোজা হয়ে যাবে। এসব কথোপকথন আমি আড়াল থেকে শুনে ফেললেও তখনও তেমন কিছু বলিনি, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া অনেকাংশেই কমিয়ে দিয়েছিলাম। এত কিছু সত্ত্বেও আমার শাশুড়ি ঠিকই তার ছেলের বউকে গাধার খাটুনি খাটাতেন। সেদিন রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন হঠাৎই সুমি মাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা ইদানিং আপনার রান্নায় বেশি স্বাদই পাওয়া যায় না, একটু ভালোভাবে মশলাপাতি দিয়ে রান্না করবেন, তাহলে স্বাদটাও জোশ হবে। সুমির এমন বক্তব্য শুনে মা নিশ্চুপ শ্রোতার ভূমিকা পালন করলেও আমি আর নিজের রাগটাকে প্রশমিত করতে পারলাম না, বরং সজোরে প্রথমবারের মতো সুমির গালে চড় বসিয়ে দিলাম। আমার এমন কাণ্ডে স্বভাবতই সুমি আর মা অনেকটাই হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই আমি নিজের মনে জেদ সঞ্চয় করে বলে উঠলাম, পারলে নিজে রান্না করে খাও, তোমার এত বড় সাহস আমার মায়ের হাতে রান্না খাও, আবার বলো রান্না ভালো হয়নি। তোমার মতো এরকম অলস মার্কা মেয়ে বিয়ে না করে যদি গ্রাম থেকে একটি মেয়েকে বিয়ে করতাম তাহলে অন্তত আমার মাকে এভাবে চাকরের ন্যায় বাস করতে হতো না। আমি এমন ধারালো বক্তব্য শুনে সুমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়েই রুমে চলে গেল। আর এদিকে সুমিকে চড় দেবার ফলস্বরূপ আমার মা অনবরত আমাকে বকেই চলেছেন। কোনো রকম অর্ধেক খাবার শেষ করে রুমে যেতেই দেখি সুমি কাপড় ব্যাগে ঢুকিয়ে রেডি। আমি খানিকটা কৌতূহল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ? আমার কথার জবাব না দিয়ে সুমি নিজের ব্যাগখানা পরিপূর্ণভাবে গুছিয়ে রুম থেকে হন হন করে বের হয়ে গেল। আমার মা বেশ কয়েকবার বাধা দেওয়া সত্ত্বেও সফল হলো না। উল্টো আমি বললাম, মা যেতে দাও, দেখবা সময় মতো ঠিকই আবার এসে উপস্থিত হবে। আমার কথাটা যেন সুমির আর একটু গায়ে লাগলো।
তাই হুড় হুড় করে বের হতে আর বেশি দেরি করলো না। শ্বশুরবাড়ির দূরত্ব আমার বাসা থেকে খুব বেশি নয়, তাই সুমিকে নিয়ে বেশি চিন্তা হলো না। কেটে গেছে 15 দিন, কিন্তু এখনও শ্বশুরবাড়ি থেকে সুমির আসার নাম নেই। এমনকি আমি ওকে নিয়ে আসতেও গিয়েছিলাম, কিন্তু কোনো এক কারণে সুমি বরাবরই আমাকে অপমানিত করে বের করে দিত। এমনকি আমার শাশুড়ি বলতো, তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের গায়ে হাত তুলে এখন আবার আমার মেয়েকে নিতে এসেছ। যদি তোমার মাকে সহ এনে ওর নিকট মাপ চাইতে পারো, তবেই কেবল সুমি তোমার বাড়িতে যাবে। শাশুড়ির এমন বক্তব্য শুনে আমার আক্রোশের মাত্রাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। যেখানে তার মেয়ে আমার শেকলে আবদ্ধ, সেখানে কিনা তারাই উল্টে আমাকে মাপ চাইতে বলে। সব কিছু বিবেচনা করে দেখলাম যে সুমিকে নিয়ে আসতে অন্য উপায় অবলম্বন করতে হবে। আমার চাচার মেয়ে মিমি আমাকে সেই ছোট্টবেলা থেকেই পছন্দ করত, কিন্তু ওর বয়স আমার থেকে অনেক কম হওয়ায় বাবা মা তখন আমাকে ওর সাথে বিয়ে দেয়নি। তাই এবার আর সুযোগটা হাতছাড়া করলাম না, বরং সুমিকে ফিরিয়ে আনার জন্য মিমির সাথে পালিয়ে বিয়ে করার মিথ্যা অভিনয় সাজালাম। আর এই ঘটনা শুধু মিমি আর আমার মধ্যে সীমাবদ্ধ রাখলাম। আমার পরিকল্পনা ছিল সুমি এসব শুনে নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে, আর ওকে সব সত্যটা তখন খুলে বলবো, দরকার হলে মাপও চাইব। যখন সুমির বাড়িতে খবর উঠে গেল যে আমি আরেকটি বিয়ে করেছি, তখন আমার ধারণাকে মাটি চাপা দিয়ে উল্টো ওরা এক মুহূর্ত দেরি না করে আমাকে এবং আমার মায়ের নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আমি অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার ভাবনাতেই ছিল না যে সুমির পরিবার আমার সাথে এইরকম একটা নিচু কাজ করতে পারে। বাড়িতে মিছিলের মতো লোক সমাগমে সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। এক পাশে আমি এবং আমার পরিবার, আরেক পাশে সুমি আর তার বাবা মা, এবং আমাদের অভিমুখে বসে আছে থানার ওসি ও তার কিছু সহকর্মী। হঠাৎই সুমি অনেকটা কান্নার অভিনয় করে বলল, স্যার, ওদের বাসায় বিয়ের পর থেকে যতদিন ছিলাম ততদিন আমাকে গাধার খাটুনি কাটিয়েছে। সামান্য বিশ্রাম পর্যন্ত নিতে দিত না, বরং প্রতিদিন কোনো খুঁত পেলেই গায়ে হাত তুলত। সেদিন যখন মার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যায়, তখন আমাকে নিয়ে না এসে উল্টে দ্বিতীয় বিয়ে করে এখন মস্তি করছে। সুমির এমন বক্তব্যে শুধু আমি কিংবা আমার পরিবারই নয়, বরং আমাদের প্রতিবেশীরাও হতভম্ব হয়ে গেলেন। তৎক্ষণাৎ মিমি উঠে বলল, স্যার, মারুফ ভাইয়ার সাথে আমার কিছুই হয়নি, বরং ভাবিকে যখন ভাইয়া নিয়ে আসতে বারবার ব্যর্থ হচ্ছিল, তখন আমরা বিয়ের অভিনয় করি যাতে এটা শুনে ভাবি চলে আসে। ভাবি সম্পূর্ণ মিথ্যা বলছে। মিমির সাথে সাথে এক এক করে সবাই সুমির বিপক্ষে সাক্ষী দিচ্ছে। ওসি সাহেব একসাথে এতগুলো মানুষের কথা শুনে স্বভাবতই আমার শাশুড়িকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখন কি আপনার মেয়ের কথা বিশ্বাস করব নাকি এতগুলো মানুষের কথা? ওসি সাহেবের এই বক্তব্য শুনে আমার শাশুড়ি অনেকটা প্যাঁচার ন্যায় মুখে কুলু ফেটে বসে রইলেন। এই ঘটনার মাঝে হঠাৎই আমার মা কোত্থেকে যেন একটি ডিভোর্স পেপার এনে চোখে অশ্রু নিয়ে বললেন, তুই এক্ষুনি এই ডিভোর্স পেপারে সাইন কর। যেই মেয়েকে কখনো আমি রান্নাঘরে ঢুকতে দিইনি, সেই মেয়ে যেহেতু আজ আমাকে এত বড় অপবাদ দিল, ওর সাথে তুই জীবনেও সুখী হতে পারবি না। মায়ের এমন কাণ্ডে সবাই অবাক হয়ে গেলেন, আর আমি মায়ের অশ্রু মাখা মুখের দিকে তাকিয়ে ভাবছি, আমার এই সরল মনের মাটা কত কষ্ট পেলে আজ এই কথাটা বলতে পারলেন। আসলেই তো যেই মেয়েকে তিনি রানীর আসনে বসে খাইয়েছেন, সেই মেয়েই কিনা আজ মায়ের নামে এত বড় অপবাদ দিল। এসব ভেবে আর এক মুহূর্ত দেরি না করে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। এরপর সুমি জনসমক্ষে মায়ের পা ধরে অজস্র আকুতি করেও মায়ের মন ভাগাতে পারল না, আর আমার মন তো সেই কবেই পাথর হয়ে গিয়েছে। কেটে গেছে 2 বছর। এরপর সবার সম্মতিতে আমি মিমিকে বিয়েও করেছি। আর সত্যি কথা বলতে আমার মাকে এখন আর চাকরের ন্যায় থাকতে হয় না, বরং তিনি উল্টো রানীর ন্যায় বসে বসে খান। আজ খুব করে আফসোস হয় যে মিমিকে আমি কেন প্রথমবারেই বিয়ে করলাম না। সেদিন রাস্তায় হঠাৎই সুমির ভাইয়ের সাথে দেখা।
আমি তখন নিজেকে আড়াল করার চেষ্টা করলেও সুমির ভাই নিজেই আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করছিলেন। তথ্যসূত্রে জানতে পারি তিনি নাকি ভাবিকে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন, কারণ নিজের বউয়ের ওপর মায়ের এত অত্যাচার আর সহ্যই করতে পারছিলেন না। অপরদিকে সুমিরও নাকি অন্য জায়গাতে বিয়ে হয়েছে, কিন্তু সেখানে সে আগের মতো রানীর মর্যাদায় সমাসীন নয়, বরং চাকরের ন্যায় তাকে বাস করতে হয়। বেশ কয়েকবার অত্যাচারের দরুন বাপের বাড়ি চলে আসলেও আমার প্রাক্তন শাশুড়ি জোর করেই আবার পাঠিয়ে দেন সেখানে। এসব ঘটনা শুনে আমার অন্তরটা অজানা এক আনন্দে কয়েকবার আন্দোলিত হয়েছিল বটে, তবে খারাপও লেগেছিল এই ভেবে যে সুমি, তুমি স্বর্ণ চিনতে ভুল করেছিলে, তাই তোমার এই অধঃপতন। তুমি হয়তো ভুলে গিয়েছো সুখ জীবনে একবারই আসে, আর সেটার যদি যথাযথ মূল্যায়ন করতে না পারো তবে তোমাকে সারা জীবন ওই দুনয়নের অশ্রু বিসর্জন দিয়ে পরকালে ট্রেন ধরতে হবে। আর ইহাই ভবিতব্য। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।